আচ্ছা দেখ, চ্যাপ্টার চলছিল সংগঠন চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা খতম শেষ করে দিই আজকের মধ্যে। ঠিক আছে তো? বলছে আস্তে কথা বলিস না। টপিকটা হচ্ছে ডেলিগেশন। ঠিক আছে, ডেলিগেশনকে বাংলায় বলা হয় ভার অর্পণ বা কর্তৃত্ব অর্পণ। জিনিসটা কাকে বলে আমাকে জানতে হবে। ঠিক আছে, ডেলিগেশন মানে হচ্ছে কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণ কাকে বলে জানতে হবে। তো বলছে কি ভার অর্পণ কাকে বলে? ভার অর্পণ বলতে ঊর্ধ্বতনের কাছ থেকে অধস্তনদের কাছে, ঠিক আছে তো, কর্তৃত্বের নিম্নমুখী হস্তান্তর বোঝায়। মানে ভার অর্পণ কি বলছে? ভার অর্পণ মানে মানে আপ লেভেল থেকে, ঊর্ধ্বতন মানে আপার লেভেল, ঠিক আছে, বা টপ লেভেলের কাছ থেকে অধস্তনদের কাছে, মানে টপ লেভেল থেকে লোয়ার লেভেলের কাছে কি আসবে? কর্তৃত্বের কর্তৃত্ব আসার আগেই বলা হচ্ছে তোমার কর্তৃত্ব অর্পণ। অর্থাৎ ঊর্ধ্বতনের কাছ থেকে অধস্তনের কাছে কর্তৃত্ব হস্তান্তর। তাহলে বুঝতে পারলি তো? টপ থেকে লোতে যে কর্তৃত্বটা আসছে, ঠিক আছে, এর প্রক্রিয়াটাকে বলে কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণ। এই সম্পর্কে এম.জি. মুরে কি বলেছে? এম.জি. মুরে বলেছে ডেলিগেশন মিনস অ্যাসাইনিং ওয়ার্কস টু আদার অ্যান্ড গিভিং দেম অথরিটি টু ডু ইট। ভার অর্পণ বলতে বোঝায় অন্যদের কাজ অর্পণ করা, ও তাদেরকে তা করার জন্য কর্তৃত্ব প্রদান করা। অন্যদের কাজ মানে অন্যদের কাজটা দেব, অর্পণ করবো অন্যদের, ঠিক আছে, এবং তাদেরকে সেটা করানোর জন্য কর্তৃত্ব দিয়ে দেওয়া। ঠিক আছে, কর্তৃত্বকে ইংরেজিতে বলা হয় অথরিটি দেওয়া। ঠিক আছে, এবার বলছে হজ অ্যান্ড জনসন কি বলেছে? বলছে ভার অর্পণ হলো একটা প্রক্রিয়া যার দ্বারা একটা ঊর্ধ্বতন ক্রিয়াশীল, ঠিক আছে, ও ব্যবস্থাপনা উভয় বিশেষায়নের লক্ষ্য পূরণের জন্য তার সমকক্ষ কাজকে নিচের ও অধ্যস্তন ব্যবস্থাপকদের বা ক্রিয়াশীল কর্মীদের মধ্যে ভাগ করে দেয়। তাহলে হজ আর জনসন বলে ভার অর্পণ হলো একটা প্রক্রিয়া যার দ্বারা একজন ঊর্ধ্বতন ক্রিয়াশীল ও ব্যবস্থাপনা উভয় বিশেষায়নের লক্ষ্য পূরণের জন্য তার সমগ্র কাজকে নিজের ও অধ্যস্তন ব্যবস্থাপকদের বা ক্রিয়াশীল কর্মীদের মধ্যে ভাগ করে দেয়। তারপরে থিও হেইম্যান কি বলেছে? ভার অর্পণ বলতে প্রস্তাবিত সীমার মধ্যে কাজ করার জন্য অধ্যস্তনদের কর্তৃত্ব হস্তান্তর করাকে বোঝায়। মানে এগুলো এক একজন একটা মত দিয়েছে, তাদের মতগুলো পড়তে হবে। যদি পরীক্ষায় কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণ সম্পর্কে কাকে মানে জিনিসটা জানতে চাই, 1 নম্বরের জন্য একটা লাইন লিখলেই হবে, বেশি লিখতে হবে না। ঠিক আছে, যদি কখনো বলে যে কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণ সম্পর্কে একটু টিকা লিখে একটু বড় চাই, তখন এত করে লিখতে হবে। জেনারেলি ওরকম আসার সম্ভাবনা নেই, তোকে বলবে কর্তৃত্ব ভার অর্পণ কাকে বলে, 1 নম্বরের জন্য একটা লাইন লিখলেই। তাহলে উপরের আলোচনার উপর ভিত্তি করে বলা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো ঊর্ধ্বতন তার অধস্তনের মধ্যে কাজ বন্টন করে, মানে মেন কথা কি, কর্তৃত্ব অর্পণ কাকে বলে? ঊর্ধ্বস্তন যখন মানে টপ লেভেল যখন লো লেভেলকে, ঠিক আছে, কর্তৃত্বটা বন্টন করে, কর্তৃত্বকে ইংরেজিতে বলা হয়, কর্তৃত্বকে ইংরেজিতে কি বলা? অথরিটি। তাহলে আবার বলছি, টপ লেভেল যখন লো লেভেলকে অথরিটি দেয়, এইভাবে যখন কাজ বন্টন করতে হবে, এটাই হচ্ছে কর্তৃত্ব অর্পণ। এক কথায় এটাই বলেছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো ঊর্ধ্বতন তার অধস্তনদের মধ্যে কাজ, ঠিক আছে তো, ঊর্ধ্বস্তন অধস্তনের মধ্যে কাজ বন্টন করেন ও বন্টিত কাজ সম্পাদন করার জন্য তাদেরকে প্রয়োজনীয় কর্তৃত্ব প্রদান করে। ঠিক আছে তো, কর্তৃত্ব প্রদান করেন তাকে বলে কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণ। হয়ে গেল। এরপরে 1 বছর এসেছিল পরীক্ষায় কর্তৃত্ব অর্পণের গুরুত্ব। ঠিক আছে, দেখ কর্তৃত্ব অর্পণের গুরুত্ব একবার এসেছিল পরীক্ষায়। ঠিক আছে তো, 1 বছর পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কর্তৃত্ব অর্পণের গুরুত্বটা লেখ। তা কর্তৃত্ব অর্পণের গুরুত্ব কি কি হতে পারে, মানে দেখ কর্তৃত্ব অর্পণের গুরুত্ব দিতে বলে আগে জানতে হবে কর্তৃত্ব অর্পণ জিনিসটা কি। সেটা কি বলতে গেলে কর্তৃত্ব অর্পণ জিনিসটা কি, যখন টপ লেভেল যখন লো লেভেলকে কাজ করার একটা কর্তৃত্ব দেবে মানে কি, অথরিটি দেবে। ঠিক আছে তো, সেই এইভাবে কাজ করতে হবে, এটা হচ্ছে কর্তৃত্ব অর্পণ। এর গুরুত্বগুলো কি? রিডিউসিং ওয়ার্কলোড, এতে কি হবে, ওয়ার্কলোডটা অনেকটা কমে যায়। ওয়ার্কলোড মানে বুঝতেছি, মানে ওয়ার্কলোড মানে কি, ওয়ার্ক মানে কাজ, আর লোড মানে ভার, কাজের ভারটা অনেকাংশে কমে যাবে। বলছে ভার অর্পণের দরুন, ভার অর্পণ মানে হচ্ছে, ভার অর্পণ মানে কি বললাম, ডেলিগেশন। ঠিক আছে, ডেলিগেশন, ঠিক আছে তো, ডেলিগেশন মানে বুঝতে পারছিস তো, ভার অর্পণের দরুন ব্যবস্থাপকদের
কাজের ভার অনেকাংশে কমে যায়। মানে এই কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণের ফলে কি হয়, ব্যবস্থাপকদের কাজের ভারটা অনেকটা কমে যায়, কারণ অধ্যস্তনরা তাদের পক্ষে কাজ সম্পাদন করে, মানে তাদের হয়ে অধ্যস্তনরা কাজ করে দেয়। ঠিক আছে, এর ফলে ব্যবস্থাপকরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় মনোনিবেশ করে। একদম একদম সুন্দর ইজি লেখা আছে, কোনো সমস্যা নেই, কোনো কঠিন নেই ব্যাপারটা। তোকে আগে জিনিসটা জেনে নিতে হবে কি, রিডিউসিং ওয়ার্কলোড। কাদের ওয়ার্কলোড কমিয়ে দেবে? ব্যবস্থাপক ওয়ার্কলোড কমিয়ে। কেননা ওদের পুরো ওয়ার্কলোডটা, কিছু ওয়ার্কলোড তো অধ্যস্তনের মধ্যে চলে গেল, ওরা তো কাজ করবে, তাহলে ব্যবস্থাপকরা অন্যান্য কাজে মনোনিবেশ করবে। আচ্ছা, তাহলে কি অন্তঃস্তররা কাজের ডিসিশন নিতে পারে? না, কাজের ডিসিশন ওরা নিতে পারবে না, ওদেরকে যেমন ভাবে বলবে সেইভাবে কাজ করবে। এর ফলে এটাই বললাম, এর ফলে মানে রেজাল্টে কি হচ্ছে, ব্যবস্থাপকরা মানে ম্যানেজাররা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করার জন্য অনেকটা সময় পেয়ে যায়। নেক্সট, এফেক্টিভ ম্যানেজমেন্ট। ভার অর্পণের তরুণ, মানে এই কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণের ফলে কি হবে, যেহেতু ব্যবস্থাপকদের কাজের ভার হ্রাস পায়, যেহেতু ব্যবস্থাপকদের মানে যারা ম্যানেজার, তাদের কাজের ভারটা অনেকটা হ্রাস পায়, তাই তারা রুটিন ওয়ার্ক ছাড়াও, রুটিন ওয়ার্ক মানে বুঝিস তো, রুটিন ওয়ার্ক মানে নিয়ম মাফিক যে কাজকর্ম করতে হয়, এই রুটিন ওয়ার্ক ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারে। কেননা এইটার ফলে ব্যবস্থাপকদের কাজটা অনেক কমে যায়। এইটার ফলে এই কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণের ফলে ব্যবস্থাপকদের মানে কি বলবো, ওদের কাজটা অনেক কমে যায়। ঠিক আছে, ওদের কাজের ভার মানে ওয়ার্কলোডটা যেহেতু অনেকটা কমে যায়, তাহলে তাই ওরা ওরা অন্যান্য কাজে মনোনিবেশ করতে পারে। মানে এই বলছে, তাই তারা রুটিন ওয়ার্ক ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারে। এইভাবে ভার অর্পণ প্রক্রিয়ার মাধ্যমে অধ্যস্তনের দক্ষতা ব্যবহার করে, ঠিক আছে, ব্যবস্থাপক তাদের কাজের কার্যকারিতা বাড়াতে পারে। তো এই ফার্স্ট পয়েন্টটাই দেখ সেকেন্ড পয়েন্টে তুলেছি, ফার্স্ট পয়েন্টটাই সেকেন্ড পয়েন্ট তুলেছে, জাস্ট একটা লাইন এক্সট্রা দিয়ে দিয়েছে। ফার্স্ট লাইনটাই মানে ফার্স্ট পয়েন্টটা কি বলেছিল, ওয়ার্কলোড রিডিউস করবে, সেকেন্ড পয়েন্ট বলছে এফেক্টিভ ম্যানেজমেন্ট। আচ্ছা, ওয়ার্কলোড যদি রিডিউস হয়, ম্যানেজারদের যে ওয়ার্কলোড রিডিউস হয়, তাহলে ম্যানেজমেন্ট এফিসিয়েন্ট হবে। এটাই বলেছে গুড ইফ এমপ্লয়িজ ডেভেলপমেন্ট, এমপ্লয়ীদের ডেভেলপমেন্ট করে। বলছে এই কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণের ফলে কর্মীরা তাদের প্রতিভা, ঠিক আছে তো, ব্যবহার করার সুযোগ পায়। ওরা ওদের প্রতিভা ব্যবহার করার সুযোগ পায়, ওরা ট্যালেন্টটা দেখাতে পারে, ওরা ওদের ট্যালেন্ট দেখাতে পারে। এতে দক্ষতার উন্নতি ঘটে, ঠিক আছে তো, এফিসিয়েন্ট উন্নতি ঘটে, ঠিক আছে তো। তারা বলেছে যা তাদেরকে জটিল কাজ সম্পন্ন করতে সাহায্য করে। নেক্সট বলেছে মোটিভেশন অফ এমপ্লয়ি। এটা কি হয়, এমপ্লয়ীদের মোটিভেট করে। বলছে যেহেতু ভার অর্পণের দরুন অধ্যস্তনরা কর্তৃত্ব উপভোগ করতে পারে, ঠিক আছে, তাই তারা কর্ম সম্পাদনে অনুপ্রেরণা করতে পারে। তো ফেসিলেট অফ গ্রোথ, গ্রোথ মানে কি, উন্নয়ন। এই কর্তৃত্ব অর্পণ ভার অর্পণের ফলে যেহেতু ব্যবস্থাপকদের কাজের ভারটা কমে যায়, ম্যানেজারদের যেহেতু ওয়ার্কলোডটা অনেকটা কমে যায়, তাই যে সময় বাঁচে তা তারা কারবারের উন্নতির জন্য, কারবারের সম্প্রসারণের জন্য, কারবারের গ্রোথের জন্য, বুঝতে পারছিস তো, কি কি বলবে, কারবার বিজনেস এক্সপেনশন করার জন্য, বিজনেস গ্রো করার জন্য, ঠিক আছে তো, যাই বলিস না কেন, করার জন্য ওরা ব্যবহার করতে পারে এই সময়টা। ঠিক আছে, এইভাবে ভার অর্পণ কারবারের সম্প্রসারণ ও উন্নয়ন সহজসাধ্য করে দিল। খুব কঠিন কিছু নেই, একদম ইজি জিনিস লেখা, একদম ইজি ইজি ওয়ার্ড লেখা, ইজি ওয়ার্ড লেখা। মেন পয়েন্ট, পয়েন্টটাকে ভালো করে পড়বি, এবং পয়েন্ট বাংলায় পড়ার আগে ইংলিশ পয়েন্টটা মাথার মধ্যে ঢোকাবি। বাংলা ভুলে গেলেও না, ইংলিশ থেকে তুই বাংলাটা লেখা যাবে, ঠিক আছে তো, ইংলিশ পয়েন্টটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে ফেলবি, ঠিক আছে তো, কারণ বাংলা পয়েন্টগুলো অনেক সময় কঠিন হয়ে যায়। ইংলিশ পয়েন্টগুলো ভালো করে পড়বি, তারপর 2-3 বার করে রিড করবি, তারপর নিজে ভাবার চেষ্টা করবি কতটা আসছে, নিজে লিখতে পারছিস। নেক্সট বলছে উৎকৃষ্ট সম্পর্ক, তার ইংলিশে দেখ বেটার রিলেশন। কি হয়, এই ভার অর্পণ বা কর্তৃত্ব অর্পণের মাধ্যমে, এই প্রক্রিয়ার মাধ্যমে ঊর্ধ্বস্তন ও অধ্যস্তন, ঠিক আছে, ঊর্ধ্বস্তন অধ্যস্তন মানে সুপারডিনেট সাবঅর্ডিনেট, যেটা এই বারবার বলেছে, এদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। মানে বুঝতে পারলি তো, এইটার মাধ্যমে, কার মাধ্যমে, কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণের মাধ্যমে ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি, ওদের মধ্যে মানে কাদের মধ্যে, সুপারডিনেট আর সাবঅর্ডিনেট ভালো সম্পর্ক তৈরি হয়, ঠিক আছে তো। আর ভালো সম্পর্ক তৈরি হয়, ভালো সম্পর্ক হলে কি হয়, প্রত্যক্ষ যোগাযোগ হবে, ডাইরেক্ট রিলেশন হবে। তারপর বেসিস অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, ব্যবস্থাপনার কর্মপর্যায়ের ভিত্তি। বলছে কর্তৃত্ব অর্পণ ভার অর্পণ ঊর্ধ্বস্তন ও অধ্যস্তন সম্পর্ক প্রতিষ্ঠা করে, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মীরা জানতে পারে যে কে কার কাছে প্রতিবেদন পেশ করবে। এর মাধ্যমেই জানতে পারে কে কার কাছে প্রতিবেদনকে ইংরেজি মানে রিপোর্ট, কে কার কাছে রিপোর্টটা পেশ করবে, ঠিক আছে। তাই বলা যায় ভার অর্পণ
ব্যবস্থাপনা পর্যায়ের একটা ভিত্তি হিসেবে কাজ করে। নেক্সট, বেনিফিট অফ স্পেশালাইজেশন। ঠিক আছে, তো মানে বিশেষণের সুবিধা। ভার অর্পণের ক্ষেত্রে একজন ঊর্ধ্বস্তন তার অধস্তনের মধ্যে তাদের সামর্থ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে কাজ বন্টন করে। ভালো করে বোঝ, মানে কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণের ক্ষেত্রে একজন ঊর্ধ্বস্তন যে একজন যে ঊর্ধ্বস্তন ও অধস্তনকে কাজ দেবে, কার কি কে কতটা কাজ করবে তার উপর বেশ করে কিন্তু কাজ দেবে। মধ্যে যে তাদের সামর্থ্য ও অভিজ্ঞতা, ভালো করে শুনবি, কার কাজের প্রতি কতটা সামর্থ্য আছে, এবিলিটি আছে, এবং কার কাজের প্রতি কত এক্সপিরিয়েন্স নেই। তাকে তার একজনের ওই কাজ করার মতো সামর্থ্যই নেই, ওর এবিলিটি নেই, ওকে কাজ দেওয়ার মতো বেকার। আগে বুঝে নেবে ও মানে কার কেমন সামর্থ্য, এই কাজ আমার এই কাজটা আছে, ও কি কাজটা করতে পারবে, তাহলে তাকে। ঠিক আছে, তো তাই অধ্যস্তনরা বারবার একই কাজে নিযুক্ত হয়, এজন্য তাদের দক্ষতা ক্রমশ বৃদ্ধি পায়, এইভাবে বিশেষণের সুবিধা লাভ করে। লাস্ট পয়েন্ট বলছে স্মুথ পারফরমেন্স অফ ওয়ার্ক। ভার অর্পণ কর্তৃত্ব, দায়িত্ব, জবাবদিহি করণ এক সুতোয় বেঁধে দেয়। তাহলে ভার অর্পণ কি করে? কর্তৃত্বকে, দায়িত্বকে, রেসপন্সিবিলিটি, অথরিটি আর জবাবদিহি তিনটেকে একটা জায়গায় বেঁধে দেয়। ঠিক আছে, এতে কার্য সম্পাদনের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে, তাই সুষ্ঠুভাবে প্রতিষ্ঠানের যাবতীয় কাজ সম্পন্ন করে। তাই 9টা পয়েন্ট, তো 4 নম্বর তৈরি করি, 4 থেকে 5টা পয়েন্ট লিখলেই হবে। তাহলে পয়েন্ট যত পড়ে রাখবি, দেখ কত এক এক লাইন করে লেখা সুন্দর করে। কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা টিফিন লেখাও আছে, ইয়ারে এসছেও এটা কোশ্চেনটা। আর এখানে দেখবি এই যে অ্যানালাইসিস করা আছে না, একটা ওয়ার্ড বারবার করে এসছে, খেয়াল করেছিস কি করিস? কর্তৃত্ব অর্পণের ফলে আর কি এসছে? ঊর্ধ্বস্তন আর অধস্তন। এই তো, এইটাই তোকে যখন লিখবি তোকে মাথায় রাখ। ঠিক আছে, তো বেশ। আচ্ছা, তারপরে ওই কোশ্চেনটা পড়ে নে, কেন্দ্রীকরণের সঙ্গে বিকেন্দ্রীকরণের পার্থক্য। তোদের বইয়ে লাস্টে পেয়ে যাবি, লাস্টে মানে এই চ্যাপ্টারের লাস্টে দেখবি এক্সারসাইজ যেটা আছে, এক্সারসাইজে আছে কেন্দ্রীকরণের সঙ্গে বিকেন্দ্রীকরণের পার্থক্য। 10 নম্বর কোশ্চেনটাও বলে দিল, দেখ এক্সারসাইজে 10 নম্বর কোশ্চেন এসেছিল পরীক্ষায়, 2016 সালে এসেছিল। ঠিক আছে, কেন্দ্রীকরণকে কি বলে জানিস তো? হ্যাঁ, কেন্দ্রীকরণকে ইংরেজিতে বলে সেন্ট্রালাইজেশন। সেন্ট্রালাইজেশন আর বিকেন্দ্রীকরণকে বলে ডিসেন্ট্রালাইজেশন। সেন্ট্রালাইজেশনের সঙ্গে ডিসেন্ট্রালাইজেশনের ডিফারেন্স। তাহলে প্রথমে তো কি লিখবি যে সেন্ট্রালাইজেশন কাকে বলে, তারপর লিখবি ডিসেন্ট্রালাইজেশন কাকে বলে। দেখ সেন্ট্রালাইজেশন কাকে বলে, কি বলেছে? সেন্ট্রালাইজেশন বলতে কেবলমাত্র ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত রাখা। তাহলে কি বলতে পারলে সেন্ট্রালাইজেশন কাকে বলে? ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের হাতে যখন ক্ষমতাটা থাকে তখন তাকে বলে সেন্ট্রালাইজেশন। আর ডিসেন্ট্রালাইজেশন ব্যবস্থাপনা সকল স্তরে যখন ক্ষমতা থাকে, মানে ব্যবস্থা 3টে স্তর, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন, যখন সব স্তরে ক্ষমতা থাকে তখন বলে ডিসেন্ট্রালাইজেশন। আর সেন্ট্রালাইজেশন কাকে বলে? যখন ঊর্ধ্বস্তর কর্তৃপক্ষের হাতে ক্ষমতাটা কেন্দ্রীভূত থাকে তখন বলে সেন্ট্রালাইজেশন। কর্তৃত্ব, এক্ষেত্রে শীর্ষ স্তরের ব্যবস্থাপনার হাতে অধিক কর্তৃত্ব থাকে, নিম্ন ও মধ্যস্তর ব্যবস্থাপনার হাতে অপেক্ষাকৃত কম কর্তৃত্ব থাকে। আর ওখানে সমস্ত স্তরে কর্তৃত্ব বন্টন করে দেওয়া হয়। কোনো কঠিন না কোশ্চেন, খুব ইজি কোশ্চেন এটা। উপযুক্ততা, ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপযোগী, সেন্ট্রালাইজেশন ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপযোগী, আর ডিসেন্ট্রালাইজেশন বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপযোগী। 4 নম্বর, কাজের স্বাধীনতা। এক্ষেত্রে ব্যবস্থাপকরা কাজে কম স্বাধীনতা পায়, আর ডিসেন্ট্রালাইজেশনের ফলে কি হয়, ব্যবস্থাপকরা কাজে অনেক স্বাধীনতা পায়। আমার মনে হয় না এই কোশ্চেনটা খুব কঠিন। আমার তো মনে হয় 1 থেকে 2বার রিডিং মারলে লিখিয়ে দেওয়া, মুখস্থ করতে হবে না, পয়েন্ট গুলো মাথায় রাখবি। যেমন তুই বল, আমি কি বললাম, উপযুক্ত না, মানে উপযুক্ত না। কেন্দ্রীকরণ কোথায় উপযুক্ত? ছোট। আর বিকেন্দ্রীকরণ হয়ে গেল। কাজের স্বাধীনতা, ঠিক আছে, তো কেন্দ্রীকরণের ক্ষেত্রে ব্যবস্থাপকরা কাজে কম স্বাধীনতা পায়, আর ওখানে বিকেন্দ্রীকরণে বেশি স্বাধীনতা। ঠিক আছে, কেন্দ্রীকরণ বলতে কেবলমাত্র ঊর্ধ্বস্তর কর্তৃপক্ষের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, আর ওখানে সব স্তরের ক্ষেত্রে। এই পয়েন্টগুলো তোকে মাথায় রাখতে হবে, পয়েন্ট মাথায় রাখতে লিখতে পারবি। উৎসাহ বলছে কেন্দ্রীকরণের ফলে মধ্য ও নিম্ন স্তরের ব্যবস্থাপকরা কাজে উৎসাহ হারায়। কারা কাজে উৎসাহ হারাবে? মধ্য আর নিম্নরা কাজে উৎসাহ হারায়, আর ওখানে সমস্ত স্তরের কর্মীরা কাজে উৎসাহ পায়। লাস্ট, গুরুত্ব, এটা কেবলমাত্র ঊর্ধ্বস্তর ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি করে, আর এটা নিম্ন স্তর ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি করে। কারণ 1 বা 2বার এটা নিয়ে খুব একটা সময় নষ্ট করতে হবে না,
দুবার রিডিং করলেই হয়ে যাবে। ঠিক আছে, দুবার মানে কেন্দ্রীকরণ কি বলেছে, কেন্দ্রীকরণ মেইনলি কাকে ফোকাস করেছে, উচ্চ স্তরকে, তাই তো। আর বিকেন্দ্রীকরণ কাকে ফোকাস করে, সবাইকে ফোকাস করে, তিনটে স্তরকে ফোকাস করেছে। ঠিক আছে, যেমন বিকেন্দ্রীকরণ কাদের ক্ষেত্রে উপযোগী, সমস্ত বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপযোগী, আর কেন্দ্রীকরণ ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপযোগী। ঠিক আছে তো। তো এই পয়েন্টগুলো তোকে মাথায় রাখতে হবে, কিছুই নেই, কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন পড়বো, দেখ আমি বলেছি, দেখ ওই পয়েন্ট নাম্বার 19 চলে যা, কৃষ্ণ পেজ নাম্বার 19 চলে আয়, পেজ নাম্বার 19 না, পয়েন্ট নাম্বার 19, কোশ্চেনটা 19, সরি, বিকেন্দ্রীকরণের গুরুত্ব, বিকেন্দ্রীকরণের গুরুত্ব, বিকেন্দ্রীকরণের গুরুত্ব। ঠিক আছে তো, বিকেন্দ্রীকরণের গুরুত্ব। ঠিক আছে তো, বুঝতেই পারলি ডিসেন্ট্রালাইজেশন কাকে বলে। অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজেশন কাকে গুরুত্ব দিয়েছে, উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর, তিনটে, এর গুরুত্ব বলছে। এটা একবার এসেছিল পরীক্ষায় কোশ্চেনটা, বিকেন্দ্রীকরণের গুরুত্ব। আজকে শেষ করে দিচ্ছি, আমি সময় নষ্ট করবো না, আজকে আমার শেষ করে। ঠিক আছে তো। তো দেখ, ইম্পর্টেন্স অফ ডিসেন্ট্রালাইজেশনটা কি বলেছে, ফার্স্ট পয়েন্ট বলেছে রিডাকশন ইন ওয়ার্কলোড অফ টপ লেভেল ম্যানেজার। তাহলে কাদের ওয়ার্কলোডটাকে কমিয়ে দেবে, টপ লেভেল ম্যানেজার। টপ লেভেল ম্যানেজারকে বাংলায় কি বলে, উচ্চ স্তর, উচ্চ স্তরের যে ব্যবস্থাপকরা আছে তাদের ওয়ার্কলোডটা কমিয়ে দেয়। ঠিক আছে তো। তাহলে এটাই তোকে লিখেছে, অ্যানালাইসিস করেছে, এটাই কে অ্যানালাইজ করেছে, এক লাইন লিখেছে, এক লাইন লিখেছে, বলছে কর্তৃত্বের বিকেন্দ্রীকরণের ফলে, মানে ডিসেন্ট্রালাইজেশনের ফলে উচ্চ স্তরের ব্যবস্থাপকরা কাজের ভার হ্রাস পায়। উচ্চ স্তরের ব্যবস্থাপক, তাহলে কি লিখেছে ভালো করে দেখ, তুই নিজেও বুঝতে পারবি কাদের কাজের ভার এখানে আস্তে আস্তে করতে হবে। বলছে বিকেন্দ্রীকরণের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ডিসেন্ট্রালাইজেশন, ফার্স্ট পয়েন্ট বলেছে রিডাকশন ইন ওয়ার্কলোড কমিয়ে দেয়। কাদের ওয়ার্কলোড কমিয়ে দেবে, টপ লেভেল ম্যানেজারদের। ঠিক আছে, বিকেন্দ্রীকরণের ফলে, দেখ লিখেছি বিকেন্দ্রীকরণের ফলে টপ লেভেল ম্যানেজারদের ওয়ার্কলোড কমিয়ে দেওয়া, এটাই লিখেছে। বিকেন্দ্রীকরণের ফলে উচ্চ স্তরের ব্যবস্থাপক, মানে তো টপ লেভেল ম্যানেজার, ঠিক আছে, এদের কি করবে, ওয়ার্কলোড রিডিউস করবে, কাজের ভার হ্রাস পায়। ঠিক আছে, এর ফলে তারা কি করে, তারা পরিকল্পনা প্রণয়ন করতে পারে, নতুন নতুন কৌশল উদ্ভাবন করতে পারে। ঠিক আছে তো, তারপর সমন্বয় সাধন করতে পারে। ঠিক আছে, আর নিয়ন্ত্রণে মনোনীত, দেখ ভালো করে দেখ, এই পয়েন্টটা মুখস্থ করে আমি এক্ষুনি বলে দিচ্ছি। কি বললাম, ফার্স্ট পয়েন্ট কি, রিডাকশন, কি রিডাকশন হবে, ওয়ার্কলোড, কাদের ওয়ার্কলোড, টপ লেভেল ম্যানেজারদের ওয়ার্কলোড রিডিউস। এই রিডিউস করার ফলে কি হয়, ওরা পরিকল্পনা প্রণয়ন করতে পারে। ঠিক আছে তো, ওরা নতুন নতুন কৌশল উদ্ভাবন, নতুন টেকনিক বের করতে পারে, ইনোভেশন কাজ করতে পারে। ঠিক আছে, ওরা সমন্বয় সাধন করতে পারে। ঠিক আছে, আর নিয়ন্ত্রণে মনোনিবেশ করার জন্য অনেক সময় পায়। ফার্স্ট পয়েন্ট খুব ইজি। নেক্সট, মোটিভেশন অফ সাবঅর্ডিনেট। দেখ, একটা সুপারঅর্ডিনেট আর একটা সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট মানে কি, নিচু তলার লোক, ওদেরকে কি করবে, মোটিভেট করে। ঠিক আছে তো। তো বলছি, কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ নিম্ন স্তরের ব্যবস্থাপকদের অনুপ্রাণিত করে, তার মানে সাবঅর্ডিনেটদের মোটিভেট করে, কারণ উচ্চ স্তরের অনুমোদন ছাড়া তারা সিদ্ধান্ত নিতে পারে। এটা বিকেন্দ্রীকরণ বলেছে, শুনে বিকেন্দ্রীকরণ, তার মানে উচ্চ স্তর, মানে টপ লেভেল ছাড়াও কিন্তু যারা সাবঅর্ডিনেট তারা কিন্তু কোনো না কোনো কাজে ওরা কি করতে পারে, ডিসিশন নিতে পারবে, যা তাদের কর্মপ্রেরণা বৃদ্ধি করে। কুইক ডিসিশন মেকিং, খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে। বলছে ডিসেন্ট্রালাইজেশনের ফলে কি হয়, কোন স্তরের ব্যবস্থাপককে, কোন স্তরে, সে উচ্চ স্তর হোক, মধ্য স্তর হোক, বা যে কোনো স্তরের ম্যানেজারকে সিদ্ধান্ত গ্রহণের জন্য উচ্চ স্তরের অনুমোদন নিতে হয় না, টপ লেভেলের অনুমোদন নিতে হয় না। ঠিক আছে তো, তিনি জায়গায় বসে সিদ্ধান্ত নিতে পারেন, তাই এই প্রক্রিয়া দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। নেক্সট, ডেভেলপমেন্ট অফ ম্যানেজারিয়াল ট্যালেন্ট। কর্তৃত্বের বিকেন্দ্রীকরণের ফলে নিম্ন ও মধ্য স্তরের ব্যবস্থাপকরা সিদ্ধান্ত নেওয়ার কৌশল শেখে। ঠিক আছে, ডিসেন্ট্রালাইজেশনের ফলে নিম্ন ও মধ্য স্তর, মানে মিডিল লেভেল এবং লো লেভেলের ম্যানেজাররা সিদ্ধান্ত নেওয়ার কৌশলটা শিখে ফেলে, আর শীর্ষস্তরের ব্যবস্থাপকরা কার্যাবলী সম্পাদন করার অভিজ্ঞতা অর্জন করে। ঠিক আছে তো, এবং প্রাপ্ত কর্তৃত্ব পরিচালনা করতে শেখেন।
অর্থাৎ এই প্রক্রিয়া নিম্ন ও মধ্যস্তরের ব্যবস্থাপকদের ব্যবস্থাপনাগত প্রতিভার উন্নয়ন করে। জাস্ট একবার এটা তোকে রিড করে নিতে হবে যে ম্যানেজারিয়াল ট্যালেন্টটাকে ডেভেলপমেন্ট করায় এখানে। ঠিক আছে, এখানে ম্যানেজারিয়াল ট্যালেন্টের ডেভেলপ করা মানে এখানে বলেছে ডিসেন্ট্রালাইজেশনের ফলে মানে নিম্ন ও মধ্যস্থ ব্যবস্থাপকরা সিদ্ধান্ত নেওয়ার কৌশল শেখেন, আর শীর্ষস্তর ব্যবস্থাপকদের কার্যাবলী সম্পাদন করার অভিজ্ঞতা অর্জন করেন। তো একবার রিড করে নিতে হবে। পদোন্নতির সুযোগ, অপরচুনিটি অফ প্রমোশন। ঠিক আছে, মানে প্রমোশনের অপরচুনিটি হয়। আর ডিসেন্ট্রালাইজেশন বলে কি হয়, মধ্য ও নিম্ন স্তরের ব্যবস্থাপকদের ব্যবস্থাপনাগত প্রতিভা বৃদ্ধি করে। ঠিক আছে, ব্যবস্থাপনাগত প্রতিভাটা বৃদ্ধি হয়, তাই তারা প্রতিষ্ঠানের উচ্চ স্তরের পদে পদোন্নতির সুযোগ পায়। ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপেনশন মানে উন্নয়ন ও সম্প্রসারণ। বিকেন্দ্রীকরণ অর্থস্তন্ত্রের সিদ্ধান্ত নীতি পূর্ণ স্বাধীনতা দেয়। এই অবস্থা অর্ধস্তন্ত্রের মধ্যে একটা বদ্ধমূলক দায়িত্ব জ্ঞান জন্ম দেয়, তাই তারা সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে তাদের কর্তব্য সম্পাদন করতে চেষ্টা করে। এর ফলে অপচয় হ্রাস পায়, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, আর তাই প্রতিষ্ঠান অধিক আয় উপার্জনে সক্ষম হয়, যা কারবারের উন্নয়ন ও সম্প্রসারণের পথ প্রশস্ত করে। বলছে বেটার কোঅর্ডিনেশন। যেহেতু কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ শীর্ষ স্তরের ব্যবস্থাপকদের কাজের ভার হ্রাস করে, যেহেতু ডিসেন্ট্রালাইজেশন টপ লেভেল ম্যানেজারদের কাজের ভার হ্রাস করে, তাই তারা বিভিন্ন বিভাগের কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধনের জন্য পর্যাপ্ত সময় দিতে পারে। ফলে বিভাগগুলির মধ্যে উৎকৃষ্টতর সমন্বয় সাধনের কোঅর্ডিনেশন তৈরি হয়। লাস্ট পয়েন্ট, এস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেটিক আইডিওলজি মানে গণতান্ত্রিক মতাদর্শ প্রতিষ্ঠা হয়। মানে ডিসেন্ট্রালাইজেশন করা হলে প্রতিষ্ঠানে এক নায়কতন্ত্র থাকে না, পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। ঠিক আছে তো, ডেমোক্রেটিক মানে জানিস আমাদের দেশ ডেমোক্রেটিক দেশ, গণতান্ত্রিক দেশ। ঠিক আছে তো, এক নায়কতন্ত্র নয়। ঠিক আছে, এর ফলে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং সহযোগিতা মনোভাব গড়ে ওঠে। ব্যাস, কোশ্চেনটা শেষ হয়ে গেল। আস্তে কথা বলছি। এই নেক্সট কোশ্চেন দেখ, 7 নম্বর পয়েন্টটা বল। কার্যভিত্তিক সংগঠন আর বিভাগীয় সংগঠন, ওটার পার্থক্যটা পড়ে নিবি। যে যেগুলো শেষ করে দেবো সময় নষ্ট কোনো শেষ পরীক্ষা চলে এসছে, তাহলে আরেকটা আমরা বাকি থাকবে। ঠিক আছে তো হবে স্যার? ঠিক আছে তো, তো ঠিক আছে, এটা দেখে নেবো। একটা স্কুলে একরকম ডেট হবে। তো কি বললাম, কার্যভিত্তিক সংগঠনের সঙ্গে মানে টার্গেট রাখতে হবে পুজোর আগেই শেষ করে দিতে হবে, পুজোর পড়ার দরকার নেই, পুজোর আগে শেষ করে দিতে হবে। কার্যভিত্তিক সংগঠনের সঙ্গে বিভাগীয় সংগঠনের পার্থক্য। ঠিক আছে তো, কি বললাম, কার্যভিত্তিক সংগঠনের সঙ্গে বিভাগীয় সংগঠনের পার্থক্য। তাহলে কি বলছে, ফাংশনাল স্ট্রাকচার আর ডিভিশনাল স্ট্রাকচার মধ্যে পার্থক্য। প্রথম পয়েন্ট বলছে কি, দেখ, গঠনের ভিত্তি। ঠিক আছে তো, কি বললাম, প্রথম পয়েন্ট কি বলেছে বল, গঠনের ভিত্তি। বলছে কার্যভিত্তিক কাঠামোটা কি, কাজের ভিত্তিতে, কাজের ভিত্তিতে এই কাঠামো গঠিত হয়। বিভাগীয় দ্রব্যের ভিত্তিতে, একটা কাজের ভিত্তিতে হলে কার্যভিত্তিক, আর দ্রব্যের ভিত্তিতে হলে বিভাগীয়। কার্যাবলী, আর যে কটা কোশ্চেন দিয়েছি এর মধ্যেই পরীক্ষায় আসবে টেস্টে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো ভালো করে এখন দিয়ে, যে কটা দেখ একটা চ্যাপ্টার বাকি আছে, বাকি চ্যাপ্টার গুলো হয়ে গেছে, পুরো রেডি কর, আস্তে আস্তে করে রেডি কর, একটা করে চ্যাপ্টার ধরে ধরে রেডি কর, টেস্ট পরীক্ষা শেষ করতে পারবি না। এতদিন দুটো দুটো করে পরীক্ষা দিতি, এর কটা চ্যাপ্টার পরীক্ষা দিতে হবে বল এবার টেস্ট পরীক্ষায়? পুরো 12টা চ্যাপ্টার দিয়ে পরীক্ষা দিতে হবে, 12টা চ্যাপ্টার ভালো করে পড়ে যাস, রেডি করতে হবে কিন্তু। নাহলে 12টা মানে কটা কোশ্চেন লিখতে হবে পরীক্ষা হলে ভাব, তোকে ফার্স্ট চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার লিখতে হবে, তাহলে বাকি হইলো করে 10টা চ্যাপ্টার। 10টা চ্যাপ্টারে কটা কোশ্চেন লিখতে হবে, দুটো চ্যাপ্টার বাদ দে, 8টা বড় কোশ্চেন লিখতে হবে, 4 নম্বরে 8টা লিখতে হবে, 6 নম্বরে দুটো লিখতে হবে, তাহলে কটা লিখতে হচ্ছে,
8টা দুটো 10টা কোশ্চেন লিখতে হবে কিন্তু। তার মানে 10টা কোশ্চেন লিখতে পারে সেই পুরো বই পড়ে যাবি, তাই না? পুরো বই পড়ে যাবি, তারপরে এর কোশ্চেন ওখানে মানে অনেক গুলিয়ে যেতে পারে। কিন্তু তোকে প্রচুর পড়তে হবে, এখন দিয়ে রিড করা আরম্ভ করতে হবে, আর টাইম নেই। এখন দিয়ে তোকে পড়তে হবে। যদি মনে হয় পরীক্ষার হলে গিয়ে সব কটা কোশ্চেন অ্যাটেন্ড করতে যাবি বিজনেস, এখন থেকে পড়া আরম্ভ করতে হবে। পড়া এখন কি আরম্ভ করে দে, ঠিক আছে তো? পড়ানো করতে টাইম নেই কিন্তু আর। কেন দেখ, পুজোটা চলে গেলেই কিন্তু পরীক্ষা, খুব বেশি টাইম পাবি না। ও দেখতে দেখতে টাইম চলে যাবে, দেখতে দেখতে টাইম পাস হয়ে যাবে। টাইম তো আর বসে থাকে না। এই তো আমি সেদিনকে তোদের আরম্ভ করলাম ক্লাস 12, দেখ দেখতে কতগুলো মাস হয়ে গেল। সেদিনকে আরম্ভ করলাম 12, চলে গেল। টাইম ঘুরতেই থাকে। আচ্ছা দেখ, কার্যাবলী, কার্যাবলীটা পয়েন্টটা বলছে, কি বলেছে? কোন বিভাগের সমস্ত কার্যাবলী একটি গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত। ঠিক আছে তো, কি বললাম আবার বলছি, কোন বিভাগের সমস্ত কার্যাবলী একটি গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত। আর এটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। আর কোন বিভাগে সমস্ত কার্যাবলী একটি বিশেষ ধরনের দ্রব্যের সঙ্গে জড়িত। তাহলে ওটা কি বলেছে? গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত। আর একটা, এটা কি বলেছে? একটি বিশেষ ধরনের দ্রব্যের সঙ্গে জড়িত। যেমন বলেছে ওষুধ সংক্রান্ত সমস্ত কাজ মেডিসিন বিভাগের সঙ্গে জড়িত। তারপর বলছে বিশেষায়নের ধরন। কার্যভিত্তিক বিশেষায়নের সুবিধা পাওয়া যায় কার্যভিত্তিক সব কাঠামোয়। আর বিভাগীয় কাঠামোয় কি হয়? দ্রব্যভিত্তিক বিশেষায়নের সুবিধা পাওয়া যায়। মুনাফার প্রতি দায়বদ্ধতা। কার্যভিত্তিক কাঠামো কি বলছে? বলছে কোনো বিভাগের মুনাফার দায়বদ্ধতা স্থির করা যায় না। কোনো বিভাগের মুনাফার দায়বদ্ধতা স্থির করা যায় না। আর এখানে প্রত্যেক বিভাগের মুনাফার দায়বদ্ধতা স্থির করা যায়। ব্যয়ের প্রকৃতি। এই ব্যবস্থা ব্যয় সংকোচকারী। ঠিক আছে, এই ব্যবস্থা। আর এই ব্যবস্থা কি হয়? প্রচন্ড ব্যয়বহুল, এক্সপেন্সিভ। সাফল্য পরিমাপ। কোনো বিভাগের সাফল্য পৃথকভাবে পরিমাপ করা যায় না। আর প্রত্যেক বিভাগের সাফল্য পৃথকভাবে পরিমাপ করা যায়। দায়বদ্ধতা স্থিরকরণ। বিভাগগুলি আন্তঃনির্ভরশীল বলে দায়বদ্ধতা স্থির করা কঠিন। আন্তঃনির্ভরশীল মানে বুঝিস, একজন আরেকজনের উপর নির্ভরশীল বলে দায়বদ্ধতা স্থির করা কঠিন। আর এখানে স্বাধীনভাবে কাজ করে বলে দায়বদ্ধতা স্থির করা সহজ। লাস্ট পয়েন্ট, উপযুক্ততা। সমস্ত ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা উপযুক্ত, আর বিভিন্ন দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা উপযুক্ত। ঠিক আছে, তাহলে এটা হলো দুটো কোশ্চেন বাকি আছে, শেষ হয়ে যাবে। ভার অর্পণের নীতি, এটা পেছন দিকেই পাবি। হ্যাঁ, ভার অর্পণের নীতিটা পেছন দিকেই আছে। কি বললাম? ভার অর্পণের নীতি। বুঝেছিস? যেমন বুঝেছিস। আচ্ছা, 421 কথা পিছনে, 421 থাকবে নেই অনেক বই। ঠিক আছে, অনেক বইতেই নেই অ্যান্সারটা। শোন, ভার অর্পণের নীতি। ঠিক আছে তো? তো ভার অর্পণের নীতি কি বলেছে? ভার অর্পণ মানে এইমাত্র বললাম, কর্তৃত্ব অর্পণ ও ভার অর্পণ, তার নীতিগুলো। এখন ভার অর্পণের নীতি। ঠিক আছে তো? বলছি ভার অর্পণের নীতি বের করে দিলাম তো তোকে। 421 কথা বের করে দিলাম। ঠিক আছে তো? দেখ কি বলছে, ফার্স্ট পয়েন্ট, প্রিন্সিপাল অফ এক্সপেক্টেড রেজাল্ট। এই যে এখানে যে কটা কোশ্চেন আমি তোদের পড়িয়েছি বা মার্ক করেছি, মানে প্রতিটা প্রতি কোশ্চেন গুলো লিখে এই কোশ্চেন গুলো করতে হবে বা বইতে দাগ দিয়ে দিয়েছি, ওর মধ্যে কিন্তু টেস্ট পরীক্ষায় একদম সাজেশন করার চেষ্টা করিস না, ওইগুলো সব পড়েই আস। অ্যাটলিস্ট পয়েন্ট গুলো পড়েই আসে যাতে লিখতে পারিস। ঠিক আছে তো? কেমন কি হয় পরীক্ষার আগে, যেমন তার বিভিন্ন বন্ধু বান্ধব থাকে, এই কোশ্চেনটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার দুটো করে এরকম পড়ে যাস না, কিন্তু একদম ফেসে যাবি। ঠিক আছে তো? মানে সাজেশনের উপর সাজেশন করতে যাস না, এই কটা কোশ্চেন পড়ে যাস। পরীক্ষার আগের দিন আমাকে ফোন করে জিজ্ঞাসা করো লাভ নেই, কি স্যার দুটো কোশ্চেন বলুন এই চ্যাপ্টার থেকে, লাভ নেই, কিছু বলতে পারবো না। ঠিক আছে?
বলে লাভ নেই, বুঝতে পারলি? একদম পড়বে মানে এইটুক পড়ে যাস, এইটুক পড়তে হবে তো। আমি আর বলে দিলাম দুটো ইম্পর্টেন্ট, আমার পছন্দ লাগে দুটো ইম্পর্টেন্ট, যে কোশ্চেন করতে হয় দুটো ইম্পর্টেন্ট নাও লাগবে, ঠিক আছে? দেখ শোন, ভার অর্পণের নীতি পয়েন্টগুলো কি? ফার্স্ট পয়েন্ট, প্রিন্সিপাল অফ এক্সপেক্টেড রেজাল্ট, ঠিক আছে তো? দেখ এখানে, এখানে যখন এই অ্যান্সার করে লিখছে না, দেখ ভালো করে তুই দেখ সবকিছু, দেখ যদি অ্যান্সার যদি দেখিস, দেখ সব কটার মধ্যে যেহেতু ভার অর্পণ নীতি বলেছে, পয়েন্ট সব কটার নীতি নীতি বলে একটা লেখা আছে, দেখিস? যেমন দেখ, প্রত্যাশিত ফলাফলের নীতি, কর্তৃত্ব দায়িত্বের সমতার নীতি, আদেশের একতার নীতি, কর্তৃত্ব স্তর নীতি, মানে দেখতে পাচ্ছিস সব কটার নীতি লেখা আছে। তাই এখানে বলছে ফার্স্ট পয়েন্ট বলছে এক্সপেক্টেড রেজাল্ট, মানে প্রিন্সিপাল অফ এক্সপেক্টেড রেজাল্ট। এক্সপেক্টেড মানে প্রত্যাশিত, আর রেজাল্ট মানে ফলাফল, প্রত্যাশিত ফলাফলের নীতি। অধ্যস্তনের কাছ থেকে, অধ্যস্তন মানে নিচু লেভেল, নিচু লেভেলের কাছ থেকে প্রত্যাশিত ফল লাভের জন্য তাদেরকে অবশ্যই প্রত্যাশিত ফলাফলের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কর্তৃত্ব ভার অর্পণ করতে হবে, অন্যথায় তাদের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। খুব কঠিন লিখে দিয়েছে, একবার রিডিং করলেই হয়ে গেল। বলেছে তুই অধ্যস্থ মানে নিচু লেভেলের লোকের কাছ থেকে তুই যদি এক্সপেক্টেড রেজাল্ট, ভালো রেজাল্ট আশা করিস, মানে চাস, তার জন্য কি করতে হবে? তাদেরকে বলছে তাদেরকে অবশ্যই প্রত্যাশিত ফলাফলের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ওদের অথরিটি দিতে হবে, ঠিক আছে তো? যাতে ওরা ঠিকঠাক করে ফুলফিল করতে পারে কাজটা, না হলে ওরা তো ঠিকঠাক করে দায়িত্ব পালন করতে পারবে না। নেক্সট বলেছে কি, প্রিন্সিপাল অফ প্যারিটি অফ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, মানে কর্তৃত্ব ও দায়িত্ব, কর্তৃত্ব দায়িত্ব, কর্তৃত্ব বুঝতেই পারছিস, কর্তৃত্ব হচ্ছে তোর অথরিটি আর দায়িত্ব হচ্ছে রেসপন্সিবিলিটি। আর বলছে এই দুটোর মধ্যে কি সমতা, সমতা মানে ওই ইকুয়াল, এখানে প্যারিটি বলছে, প্যারিটি মানে সমতা। বলছে এই নীতি অনুসারে কর্তৃত্ব দায়িত্বের মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত। এর অর্থ হলো যদি কোনো অধ্যস্তনকে কোনো নির্দিষ্ট কাজ দেওয়া হয়, তবে সেই কাজটি করার জন্য তাকে ক্ষমতাও দেওয়া উচিত। তাকে একটা কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে, তাকে একটা কোনো কাজ দেওয়া হয়েছে, তাকে তার কাজের পাওয়ার দেওয়া হয়েছে, কাজটা করতে পারে, ক্ষমতা দেওয়া হচ্ছে। প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমান্ড, এইগুলো সব তো মানে হেনরি ফোরের 14 ব্যবস্থা নীতি সব পয়েন্টগুলো লেখা ছিল। এই নীতি অনুসারে কোনো অধ্যস্তনকে কেবলমাত্র একজন ঊর্ধ্বতনেরই দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ করা উচিত। মানে একজন অধ্যস্তন, তার একজন নিচু লেভেলের লোক আছে, ওকে সবাই ওকে অর্ডার করছে, এরকম করলে হবে? একজন করুক, তাহলে কাজ করতে পারবে। নেক্সট, অথরিটি লেভেল প্রিন্সিপাল, ঠিক আছে তো? সিদ্ধান্ত গ্রহণের জন্য কোনো অধ্যস্তন তার সীমার মধ্যে ক্ষমতা প্রয়োগ করা উচিত। এই জন্য অধ্যস্তনের কাছে অবশ্যই ক্ষমতা স্পষ্ট করে দিতে হবে, ঠিক আছে, যাতে তারা কাম্য স্তরের চেয়ে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে না পারে। ওদের ওদের যতটা পাওয়ার ততটাই যেন বেশি যেন ক্ষমতা প্রয়োগ করতে না পারে, এরকম বলে দিতে হবে। তাহলে প্রিন্সিপাল অফ অ্যাবসলিউট রেসপন্সিবিলিটি, প্রত্যেক ব্যবস্থাপক যে সমস্ত অধ্যস্তনদের ভার অর্পণ করে তাদের কাজের জন্য নির্দিষ্ট তিনি ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকেন না, ঠিক আছে? তাই কোনো ব্যবস্থাপক কেবলমাত্র ভার অর্পণ করতে পারেন, কিন্তু তিনি কখনোই চরম দায়িত্ব অর্পণ করতে পারেন না, ও অত রেসপন্সিবিলিটি থাকবে না। লাস্ট পয়েন্ট, ব্যতিক্রমের নীতি, প্রিন্সিপাল অফ এক্সেপশন, ভার অর্পণকারী ব্যক্তির অধ্যস্তনদের অর্পিত কাজে হস্তক্ষেপ করা উচিত নয়। কোনো ভুল ত্রুটি হলেও কাজ করার জন্য তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত, কেবল জরুরি প্রয়োজনে কাজে হস্তক্ষেপ করা উচিত। এই কোশ্চেনটা পড়ে নিবি, ঠিক আছে? আর কি কোশ্চেন বাকি আছে? যেমন একটা কোশ্চেন বাকি আছে। বিজ্ঞান দিকে অনেক গুরুত্ব বাড়িয়ে দিলাম। হ্যাঁ, একটা কোশ্চেন, সে হচ্ছে বিভাগীয়, বিভাগীয় সংগঠন, হ্যাঁ, বিভাগীয় কাঠামোর সুবিধা, ছোট্ট পয়েন্ট, বিভাগীয় কাঠামোর সুবিধা আমি বলে দিচ্ছি, তাহলে একদম বিভাগীয় সংগঠনের সুবিধা বুঝলি? প্রথমে চব্বিশ কথা, ঠিক আছে? চারটে পয়েন্ট শেষে এখন, চারটে পরের পাতাও আছে, 5, 6, 7, 7টা পয়েন্ট।
বিভাগীয় সংগঠনের সুবিধাটা কি বলছে? ফার্স্ট পয়েন্ট বলছে বেনিফিট অফ স্পেশালাইজেশন, মানে বিশেষণের সুবিধা। যেহেতু কোনো দ্রব্যের সঙ্গে জড়িত সমস্ত কাজগুলি একটি বিভাগে সম্পন্ন হয়, তাই প্রত্যেক বিভাগীয় প্রধান, ঠিক আছে তো, কোনো একটি বিশেষ দ্রব্যের সঙ্গে জড়িত সমস্ত কাজে দক্ষতা লাভ করতে পারে। বলছে যেহেতু কোনো দ্রব্যের সঙ্গে জড়িত, বিভাগীয় সংগঠনটা কি কোনো একটা দ্রব্যের সঙ্গে জড়িত থাকে, বিভাগীয় সংগঠন মানে যে একটা ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ করে, ঠিক আছে। যেহেতু কোনো দ্রব্যের সঙ্গে জড়িত সমস্ত কাজগুলি একটি বিভাগে সম্পন্ন হয়, তাই প্রত্যেক বিভাগীয় প্রধান কোনো একটি বিশেষ দ্রব্যের সঙ্গে জড়িত সমস্ত কাজে দক্ষতা লাভ করতে পারেন। অর্থাৎ এই পদ্ধতি দ্রব্যভিত্তিক বিশেষণের সুবিধা প্রদান করে। নেক্সট, মোর অ্যাকাউন্টেবিলিটি, মানে অধিক দায়বদ্ধতা। এক্ষেত্রে প্রত্যেক বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট রেভিনিউ ও ব্যয়গুলি পৃথকভাবে শনাক্ত করা যায়। প্রতিটা যে ডিপার্টমেন্ট আছে তার যে ইনকাম বল, তার এক্সপেন্স বল, আলাদা আলাদা ভাবে শনাক্ত। যদি আমার একটা কোম্পানি অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, কোন ডিপার্টমেন্টে কত আয় করলাম, কত খরচা করলাম, আলাদা ভাবে আমি আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে তো। তাই বিভাগীয় প্রধানরা নিজ নিজ বিভাগের মুনাফার জন্য দায়বদ্ধ থাকে। একটা ডিপার্টমেন্টে যে হেড, সে বলবে আমার এই ডিপার্টমেন্টে এতটা মুনাফা আছে। অর্থাৎ এই ব্যবস্থা বিভাগীয় প্রধানদের অধিক দায়িত্বশীল করে তোলে। নেক্সট, টেকিং রেমেডিয়াল অ্যাকশন, ঠিক আছে। যেহেতু এক্ষেত্রে প্রত্যেক বিভাগের সাফল্য পৃথকভাবে পরিমাপ করা যায়, যেহেতু এক্ষেত্রে প্রতিটা বিভাগের সাফল্য, যেহেতু ক্লাস চলছে, আমি একটু পরে কল করছি। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, টেকিং রেমেডিয়াল অ্যাকশন, যেহেতু এক্ষেত্রে প্রত্যেক বিভাগের সাফল্য পৃথকভাবে পরিমাপ করা যায়, যেহেতু প্রতিটা বিভাগের সাফল্য পৃথকভাবে পরিমাপ করা যায়, তাই যদি কোনো বিভাগের সন্তোষজনক ফল প্রদানে ব্যর্থ হয়, তবে সহজেই প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। বলছে যেহেতু প্রতিটা বিভাগের সাফল্য, প্রতিটা ডিপার্টমেন্ট থাকে, ওর যে সাকসেস, কোন বিভাগ কত সাকসেস করছে, আলাদা আলাদা ভাবে পরিমাপ করতে পারবে, ঠিক আছে। তাই যদি কোনো বিভাগে মানে ঠিকঠাক ফল না হয়, ফল যদি ব্যর্থ হয়, তাহলে তুই ব্যবস্থা নিতে পারবি। নেক্সট, কুইক ডিসিশন মেকিং। এক্ষেত্রে প্রত্যেক বিভাগ একটা স্বশাসিত একক হিসেবে পরিচালিত হয়, তাই বিভাগীয় প্রধানদের পক্ষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। নেক্সট পেজে দেখাচ্ছে ইমপ্রুভমেন্ট অফ প্রোডাক্ট, দ্রব্যের উন্নতি। এক্ষেত্রে প্রত্যেক বিভাগ একটি নির্দিষ্ট দ্রব্য উৎপাদন নিযুক্ত থাকে, তাই বিভাগীয় প্রধানরা তাদের নিজ নিজ দ্রব্যের উন্নতিতে মনোনিবেশ করে। ইজি এক্সপ্যানশন, সহজ সম্প্রসারণ। বিভাগ ভিত্তিক কাঠামোয় প্রত্যেক দ্রব্যের জন্য একটা পৃথক বিভাগ খোলা হয়, তাই বিদ্যমান বিভাগগুলি কাজকর্মে কোনরূপ বিঘ্ন না ঘটিয়ে সহজেই কোনো নতুন দ্রব্য উৎপাদন করা যেতে পারে। লাস্ট পয়েন্ট, মেজার অফ প্রফিটেবিলিটি। যেহেতু এক্ষেত্রে প্রত্যেক দ্রব্যের জন্য পৃথক বিভাগ থাকে, প্রত্যেক দ্রব্যের জন্য আলাদা বিভাগ থাকে, তাই প্রতিটি দ্রব্যের মুনাফা যোগ্যতা পৃথকভাবে পরিমাপ করা যায়। এই তাড়াতাড়ি করে আজকে পড়িয়ে শেষ করলাম, আমার পরীক্ষা চলে এসছে বলে ওটা শেষ করে দিলাম, ঠিক আছে। শেষ হয়ে গেল, শুধু একটাই চ্যাপ্টার বাকি আছে, ঠিক আছে। ওই চ্যাপ্টারটা কঠিন না, খুব ইজি চ্যাপ্টার। ওই জন্য ইজি চ্যাপ্টার, কিন্তু ক্লাস বুঝতে হবে, না বুঝতে পারলে লিখতে পারবি না, কিন্তু ওই জন্য বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। ওই চ্যাপ্টার খুব ইজি চ্যাপ্টার, ওটা হচ্ছে পুরো শেয়ার মার্কেট এর চ্যাপ্টার, ঠিক আছে, ভালো করে পড়তে হবে। তো ঠিক আছে, শেষ করে লাস্ট চ্যাপ্টারটা একদম ঠিক হয়ে গেলাম, ঠিক আছে। সত্তর। ঠিক আছে।